জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তা বলে জানা গেছে। এই সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে কমিশন প্রধান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত রয়েছেন। বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। আগামী 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারণ হচ্ছে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন আমরা ভবিষ্যতের পথরেখা নির্মাণ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা কেবলমাত্র একটি দল, একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, একটি সংস্থা বা একটি সরকারের পক্ষে সম্ভব হবে না। পিআরের নামে যারা আন্দোলন করতে চায় তাদের মূল উদ্দেশ্য নির্বাচন পণ্ড করা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে ব্ল্যাকমেইল করে যারা সুবিধা নিতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেছেন। ইউসুফ আলী রিপোর্ট। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়নের বটতলায় সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অযৌক্তিক দাবি তুলে গণতন্ত্রের পথকে যারা বাধাগ্রস্ত করছে তাদের উদ্দেশ্য ভালো নয়। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে নাইলে হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। কেউ পিয়ার বুঝেন? দেশ বাঁচাতে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সে অস্থিরতা কাটুক। যে আপনার এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা ভোট দিতে চাই, এখন ভোট চাই, নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, খুনিদের বিচারের বাইরে রেখে প্রতিষ্ঠিত করা হলে ফায়দা লুটবে প্রতিবেশী দেশ। সরকারকে ব্ল্যাকমেইলিং করতে চাইছে না কোণঠাসা করতে চাইছে আমি জানি না। তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না। কোনো রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছে। এই নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা নেই সরকারের। তো আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলাকে গণতান্ত্রিক উত্তরণ মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা থাকতে হবে রাজনৈতিক দলের নেতাদেরও। আগে সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত, আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে
সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলগুলো আলোচনার ধারাবাহিকতা রক্ষায় জুলাই সনদে সই করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমি তো ঠিক জানি না ওনারা কী করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে। এদিকে বিচার বিভাগীয় আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব। আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। তখন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিস্টার হাকুন অ্যারলাড কুলব্র্যাটসন দুপুর 12টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এক বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সরওয়ার জাহান চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমিরের জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। শেখ হাসিনার বিরুদ্ধে যে তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে প্রদান করা হয়েছে পৃথিবীর যে কোনো আদালতে তার অপরাধ প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সারা দেশব্যাপী হত্যাযজ্ঞের ব্যাপকতা এবং সিস্টেমেটিক আক্রমণের ঘটনায় শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এস এম আরিফের রিপোর্ট। যেখানে তারা দেখিয়েছে 66% ডেথ মিলিটারি রাইফেল দ্বারা। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। গত 3 দিন এই মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এদিন তিনি এই মামলার 5টি অভিযোগের মধ্যে দ্বিতীয় অভিযোগের বিষয়ে তুলে ধরেন। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশেই যে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রমাণে ট্রাইব্যুনালে যথেষ্ট তথ্য উপাত্ত তুলে ধরার কথা জানান চিফ প্রসিকিউটর। পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ, যে কিভাবে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা, চাংখারপুলে 6 হত্যাসহ মোট 3টি অভিযোগ প্রমাণের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। হুকুম দেওয়ার থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত কার্যকর হওয়া এবং এটার আফটার ম্যাথ, কীভাবে মানুষগুলো মারা গেল, কতজন মারা গেল, তাদের দেহ থেকে কি ধরনের বুলেট উদ্ধার হলো, এই বুলেটগুলো কোন গ্রেডের, কোন রাইফেল থেকে এসেছে, এই সব কিছুর অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে আমরা তুলে ধরেছি। আগামীকালকে আমরা বাকি 3টা যে চার্জ আছে ঘটনাকেন্দ্রিক, সেগুলোর ব্যাপারে তুলে ধরবো এবং কমন রেসপন্সিবিলিটির উপরে যে আন্তর্জাতিক আইন, দেশীয় আইনের যে সমস্ত দৃষ্টান্ত আছে, নজির আছে, সেগুলো আমরা তুলে ধরবো। এদিকে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 8 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এই মামলায় এদিন আনিসুল হক, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, দীপুমণি, হাসানুল হক ইনুসহ 16 জনকে হাজির করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
সকাল 9:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 908 জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে 26টি পদে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 48 জন নারী প্রার্থী ও 366 জন পুরুষ প্রার্থী। এছাড়াও 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাত পোহালেই রাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে নেওয়া হচ্ছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থী ও ভোটাররা জানিয়েছেন উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন তারা। 9টি ভবনের 17টি কেন্দ্রের 990টি বুথে ভোট নেওয়া হবে। ভোটের দিনের নিরাপত্তায় 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব মোতায়েন থাকবে। প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্য ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবারের এই ভোট ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে 2000 পুলিশ এবং 18 প্লাটুন র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা সর্বোচ্চ ফোর্স ব্যবহার করার পরেও আমরা মনে করছি যে আমাদের আরও লোকবল দরকার। আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের থেকে চাহিদা দিয়ে আমরা আরও 1000 ফোর্স বাইরে থেকে এনেছি। আর বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক যে সকল নিরাপত্তা বিষয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে বহিরাগত আছে কিনা সেটা ওনারা চেক করে দেখতেছেন। প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করছেন সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। শিক্ষার্থীদের যে অ্যাটিটিউড খুব ফেস্টিভ মুডে আছে, তারা খুব আনন্দিত এবং তাদের কাছে কোনো থ্রেট বা কোনো ধরনের কিছু আছে না আমরা জিজ্ঞেস করেছি। তারা এক বাক্যে সব সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা জিজ্ঞেস করছি যে না, তো তারা সেটাই এনজয় করছে, কোনো থ্রেট তাদের কাছে নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 902 জন। 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের 200 গজের মধ্যে 3 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বুধবারের মধ্যে দাবি মানার আলটিমেটাম দিয়ে শাহবাগ ব্লকেট ছেড়ে দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। নির্ধারিত সময়ে দাবি মানা না হলে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে দাবি আদায় নতুন সময় বেঁধে দিয়ে শহীদ মিনারের দিকে চলে যান শিক্ষকরা। ব্লকেট উঠিয়ে নেয়ার পর শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ইউসুফ আলী রিপোর্ট। চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধি এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। চিন্তা ভাবনা করে লাভ নাই, বরং যে 3টা দাবি আছে 3টা দাবি দিয়ে দিতে হবে আপনাদের। আন্দোলন এখন যে পর্যায়ে গেছে 1% কম দিলেও শিক্ষকরা মেনে নেবেন। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান এনসিপি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা। 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতার অত্যন্ত যৌক্তিক দাবির সাথে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, যে ফোরাম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত, এই শিক্ষক ফোরাম আপনাদের দাবির সাথে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। আজ রাতের মধ্যে যদি আমার শিক্ষকদের এই দাবি দেওয়া পূরণ না হয়, বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেমে আসবে। আমরা রাজপথে মোকাবেলা করব এবং এই সরকারকে যতটুকু চাপ দেওয়া প্রয়োজন আমরা ততটুকু চাপ দিয়ে আমরা এই দাবিগুলো আদায় করব। একাত্মতা ঘোষণার পর শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করে শিক্ষকরা। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিলে তা উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখার ঘোষণা দেন তারা। 20% বাড়ি ভাড়া দাবিতে আমরা
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চে শাহবাগে এসে উপস্থিত হয়েছি। কর্মচারীদের বেতন ভাতা কম, এজন্য আমরা 50% থেকে 75% উৎসব ভাতা দাবি করছি। শাহবাগ মোড়ে শিক্ষকরা আজকে এইখানে ব্লকের কর্মসূচি অবস্থান করেছেন। আমাদের দাবি হচ্ছে 1500 টাকা চিকিৎসা ভাতা অনতিবিলম্বে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। এরপরে আমরা বাসায় ফিরবো, ক্লাসে ফিরবো। এছাড়া আমরা ক্লাসে ফিরবো না, আমরা এখানে অবস্থান করব। যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। 3 দফা দাবি আদায়ে গত কয়েকদিন ধরে চলা আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গড়িয়েছে শাহবাগে। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। একদিন পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে লাগা কেমিক্যাল কারখানার আগুন। তবে এখনও বাতাসে ভেসে আসছে কেমিক্যালের বিষাক্ত গ্যাস, যা মানবদেহের জন্য ক্ষতিকর। কেমিক্যাল গোডাউনের তালা ভেঙে ভিতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ফায়ার সার্ভিস। এদিকে নিখোঁজ ব্যক্তির ছবি হাতে নিয়ে ঘুরছেন স্বজনরা। সন্ধান মিলছে না অনেকের। এখন পর্যন্ত উদ্ধার হওয়া 16টি মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। শিমুল খানের রিপোর্ট। দুপুর 11:30 নাগাদ প্রথমবারের মতো কেমিক্যাল গোডাউনে প্রবেশের চেষ্টা করে ফায়ার সার্ভিস। ব্যর্থ হলে দ্বিতীয় দফায় প্রবেশ করে খুলে ফেলে গোডাউনের প্রবেশপথ। চেষ্টা চলছে বিষাক্ত ধোঁয়া সরানোর। এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। দুপুর 1টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সমাজসেবা মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এম মুর্শিদ। জানান আইনের আওতায় আনা হবে অসাধু ব্যবসায়ীদের। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। গভর্নমেন্ট এটাকে কোনোভাবেই ছাড় দেবে না এবং এটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে। এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ অনেকে। স্বজনদের খুঁজে পেতে অগ্নিকাণ্ডের স্থান ও হাসপাতালে ছুটছে পরিবারের লোকজন। মর্গে নিয়ে দেখাইছে, ওখানে একজন মনে হইতেছে যে এটাই আমার দুলাভাই, কিন্তু ওনারা বলছে যে আপনারা কালকে আসেন, ডিএনএ টেস্ট করার পরে বোঝা যাবে। আমরা গরিব হিসেবে কি আমাদের কথার কোনো মূল্য নাই, এই জায়গায় আমরা যেটা বলবো কোনো মূল্য হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহগুলো দ্রুত শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে। আমরা ডেড বডিগুলোকে প্রিজার্ভ করেছি এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলো তাদের আত্মীয় স্বজন বা যারা দাবি করছে প্রশাসনের বা পুলিশের সহায়তায় তাদের কাছে হস্তান্তর করতে। মঙ্গলবার বেলা 11টার দিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার 16 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধার 16 জনের মরদেহ 10টি প্রাথমিকভাবে শনাক্ত হলেও হস্তান্তর হয়নি একটিও। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রাজধানীর কলাবাগানের স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে বংশাল থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, মোবাইল বন্ধ করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন ঘাতক নজরুল। গ্রেফতারের পর সে হত্যার কথা স্বীকার করেছে। তসলিমা আক্তারকে হত্যা করা হয় নৃশংসভাবে। মুখ গামছা দিয়ে বেঁধে, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে রাখেন ডিপ ফ্রিজে। পৈতৃক সূত্রে পাওয়া তসলিমার জমি ও টাকা পয়সার জন্য মাদকাসক্ত নজরুল অত্যাচার করত বলেও জানান মোহাম্মদ মাসুদ আলম। এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে। তখন রাত্র 12টার পরে যখন ওনার ওয়াইফ যখন এই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে, এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা, উপর যে পরে কিন্তু সে কোপায়। এরপরে লাশটা কোথায় রাখবে, এটা গুম করবে না কোথায় নিয়ে যা রাখবে, এটা তখন আসলে সে বুঝে উঠতে পারতেছিল না। তখন তার মাথায় হঠাৎ করে ভূত চাপে যে ঠিক আছে, এটা আমরা তার যে বড় ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি। তখন ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ওর উপরে অন্যান্য যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল এগুলো দিয়ে সে রেখে দেয়। সিআরপিসির 164 বলে, ওটার জন্য আমরা পাঠাবো।
ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে, তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে। চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের বিদেশে পাচার করে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে 4 সদস্যের একটি মানব পাচারকারী চক্রকে গ্রেফতার করেছে র্যাব। সম্প্রতি চীন থেকে পালিয়ে আসা এক তরুণীর মামলার ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 4-এর অধিনায়ক ইলিয়াস মাতবরের রিপোর্ট। ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন সহ বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে নানান প্রলোভনে মানব পাচার করে আসছে বিভিন্ন চক্র। এমন এক পাচার চক্রের সন্ধানে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। এক ভুক্তভোগী চীনে পাচার হওয়ার পরে সাম্প্রতি দেশে ফিরেছেন। চক্রের সদস্যরা অনৈতিক কাজের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী। প্রচুর মারধর করে। আমি আসার পরে যখন মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। আমি তখন লাইনে ছিলাম ফোনে, ওর রুমের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছিল। পরে ও দোতলা থেকে জানলা থেকে লাফ দিছে এবং ওর কাছে এখন বর্তমানে 8 লাখ টাকা দাবি করছে যে 8 লাখ টাকা দিলে পরে ওকে বাংলাদেশ আনবে। আমি চাই যে সবাই ধরে এই চক্রটা বন্ধ করুক। র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাব 4 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কম বয়সী মেয়েদের আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চীনে পাচার করে আসছে। সাধারণত যারা তরুণীরা তারা এই ধরনের একটা লাক্সারিয়াস লাইফের প্রতি তাদের প্রলোভন দেখানো হয় এবং অনেকেই ভুল করে এই পথে পা বাড়ায় এবং এই পথে পা বাড়ানোর পরে তারা সাধারণত পয়েন্ট অফ নো রিটার্ন থেকে আর আসতে পারে না। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশ গমনের ক্ষেত্রে আমরা যেন ব্যক্তি সচেতনতার কাজে লাগাই এবং ভিসা অথবা ওইখানকার কোম্পানির অফার লেটার অথবা যদি কোনো বৈবাহিক সূত্র যায়, এই জিনিসগুলোর ব্যাপারে যেন পূর্ণাঙ্গ তথ্য নিয়ে তারপরে আমরা যেন আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটা করি। এখন পর্যন্ত ওরা বিভিন্ন সময় 20-এর অধিক মেয়েকে পাঠিয়েছে। র্যাব জানায়, চক্রের সদস্যদের বিরুদ্ধে আগেও মানব পাচারের মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।